হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি এই এক্সপ্লেনেশনটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক এবং একটা কমেন্টস করে জানাবেন আপনার প্রিয় মতামত। তাহলে চলেন দেরি না করে ছবির শুরুতে যাওয়া যাক। তো ছবির শুরুতেই আমরা রমন পিরো মালিয়ানির সাথে দেখা করি, যিনি একজন প্যারানর্মাল তদন্তকারী এবং বর্তমানে তিনি ফিনল্যান্ড ট্রাম্পের বিশ্ববিদ্যালয়ে ভৌতত্ব বিষয়ে একটি বক্তৃতা দিচ্ছেন। এখানে রমন বলেন কিভাবে একবার একটি মামলা চলাকালীন তিনি অমিনি নামে একটা মহিলার সাথে দেখা করেছিলেন। তিনি একজন স্বঘোষিত শয়তানি মজাদার ছিলেন। অমিনি নিজেকে ডাইনি মনে করত এবং শয়তানের পূজা করত। অমিনি আসলে একজন উপশাসক ছিল এবং আসলে সে রমন সহ ভূত প্রতারণার সময় উপস্থিত সকল পরিবারের সদস্যদের মৃত্যুর কথা বলেছিল। যদিও সে এই লোকদের চিনত। রমনের বক্তব্য ছিল যে বিজ্ঞান যতই অস্বীকার করুক না কেন, অলৌকিক কিছুর অস্তিত্ব আছে। এই অধিবেশনে আমরা রহমানের সহকারী এবং তার প্রেমিক ভিওসানাকেও দেখতে পাই। এবার রহমানের ফোনে মেঘা নামের একটা মেয়ের কাছ থেকে বারবার ফোন আসছিল এবং রমন তা উপেক্ষা করে। আসলে মেঘা কলেজের দিনগুলিতে রমনের বান্ধবী ছিল, কিন্তু কোনো কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। পরের দিন রমন কেটলা পুলিশের এডিজিপি জোসেফের কাছ থেকে একটা ফোন পান। তিনি তাকে বলেন যে কেটলা ব্রহ্মগিরি দ্বীপে একটা ভৌতিক রিয়েলিটি শো এর শুটিং হচ্ছে, যার নাম ছিল দ্য হন্টেড হাউস। সেখানে 6 জন প্রতিযোগী ছিলেন এবং অনেক পুরো সদস্যও এতে অংশ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই 7 জন লোক চলে গেল। তাদের মধ্যে একজন রবি ভার্মা এবং একজন মেঘার স্বামী ছিলেন। তাই হয়তো মেঘা এই প্রসঙ্গে রমনকে ফোন করেছিল এবং মেঘা প্রি সেমিস্টারে জোর শেষেও চেয়েছিল যেন রমন এই বিষয়টা তদন্ত করে। এই কথা শুনে রমন এটি সম্পর্কে অনুসন্ধান শুরু করে, যেখানে সে জানতে পারে যে 6 জন প্রতিযোগীর মধ্যে 5 জন নিহত হন এবং বিজয় নামে একজন প্রতিযোগী বেঁচে যান। তিনি মানসিকভাবে স্থিতিশীল নন এবং এক ধরনের কোমায় আছেন। 10 জন ইউটিউবারও এই মামলার ভিডিও করতে গিয়েছিলেন। সিং বলেন যে ব্রহ্মগিরির যে বাড়িতে শুটিং চলেছিল তা একটি ভুতুড়ে জায়গা এবং এই সমস্ত মানুষ যাই হোক না কেন তাকে হত্যা করার কাজটি বৌদ্ধ রায় করেছে। রমন আন্নাকে নিয়ে ক্যাটালায় বসায় এবং সেখানে সে জোসেফের এবং মেঘার সাথে দেখা করে। রমনের আগমনে মেঘা খুব খুশি এবং তাদের কথোপকথন থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারি, যেমন রমন হলো মালয়ের ক্যাশ, যে লোয়ার ক্যাশ নামে পরিচিত। মেঘা আর রমনের বিচ্ছেদের দৃশ্য অবশ্যই ক্যাশের একটি দৃশ্য ছিল। এটা অসম্ভব, কারণ আফকাস রমন এখানে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের মামলা পরিচালনা করতে এসেছিলেন, যার স্বামী এই পৃথিবীতে নেই। এবং আমি যেমন বলেছি, আনা এবং রমন বর্তমানে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এখানে অ্যানি ওয়েজ জোসেফ দ্য হন্টেড হাউসের শুটিং এর সমস্ত ফুটেজ এবং প্রমাণ রমনকে দেন এবং তাকে ফুটেজটি দেখতে বলেন, কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। এরপর রমন এবং অ্যানার রবি ভার্মার পডকাস্ট স্টুডিওতেই এই ফুটেজগুলো বাজানো শুরু করেন। আর রবি ভার্মা একজন পডকাস্টার ছিলেন। এই বিষয়টি নিয়ে কথা বলা যাক। এখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন ফুটেজগুলো কি ছিল। অনুষ্ঠানে 6 জন প্রতিযোগীর অডিশন ক্লিপ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সম্পূর্ণ রেকর্ডিং ছিল। তাই প্রথমে আমরা অনুষ্ঠানটি সম্পর্কে কথা বলবো। আমরা প্রতিযোগীদের দেখতে পাই মীরা, শম্ভু, আলিনা, পেজয়, তাসু এবং নারায়ণপন। তারা আসলে অনুষ্ঠানটি নিয়ে খুব উত্তেজিত ছিল, কারণ একটি ভ্যান একটি নৌকায় করে ব্রহ্মগিরিতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে কুরু সদস্যরাও তাঁবুর ভিতরে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। এটা স্পষ্ট যে কুরু সদস্যরা ইচ্ছাকৃতভাবেই তাঁবুর ভিতরে কিছু ভূত স্থাপন করেছিলেন, যাতে প্রতিযোগিতা ভয় পায়। তাই প্রথম রাতেই তাদের অনুষ্ঠানের উপস্থাপকদের স্বাগত জানায়। তখন তাদের ভূতুরে বাড়িতে রেখে দেওয়া হয়। প্রতিযোগীরা ঘরে প্রবেশ করার সাথে সাথে কুরুরা ইচ্ছাকৃতভাবেই এসি তাপমাত্রা বাড়িয়ে দেয়, যাতে তাদের মনে হয় কোনো ভূতুরে কারণে তাপমাত্রা কমে গেছে। এরপর সবাই চাবি নিয়ে তাদের ঘরে চলে যায়। এখানে কুরু সদস্যরা মীরার ঘরে ধাক্কা দেয় এবং তার জানালার বাইরে একটি ভীতিকর পুতুল ঝুলিয়ে দেয়। মীরা খুব ভয় পেয়ে এবং চিৎকার করতে শুরু করে এবং সবাইকে সেখানে ডাকে। কিছু প্রতিযোগী তার কথা বিশ্বাস করে, আবার কিছু করে না। সামগ্রিকভাবে প্রথম রাতে শেষ। পুরোটা বাড়িতে একটা ভৌতিক পরিবেশ তৈরি করে ফেলেছিল। এখন পরের দিন সকালে প্রতিযোগিতারা এই জায়গাটি ঘুরে দেখতে বের হয়, কারণ শো চলাকালীন বাড়িতে অনেক ঝামেলা হয়। সমস্ত শুটিং রাতে হবে এবং দিনের সময় প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ বিনামূল্য থাকবে। আচ্ছা, এই লোকেরা এই জায়গাটি ঘুরে দেখে, যেখানে তাদের একটি গাছের ঘর রয়েছে। অন্বেষণ করতে করতে তার একটি বড় গাছের কাছে পৌঁছায়, যা দেখে মনে হয় একটি গাছের অনেক বড়। এখানে এক ধরনের আচার অনুষ্ঠান করা হয়েছে। এখানে একটি বয়লার রুমও দেখতে পায়, যা অনেকদিন ধরে বন্ধ ছিল। এখানে সেই রাতে অবশেষে তাদের অনুষ্ঠানে আসল কাজ শুরু হয়, তা প্রতিযোগীদের সম্পূর্ণ
করতে হয়। তাই প্রথম এই 6 জনকে দুটি দলে ভাগ করে দেওয়া হয়েছিল, যেখানে একটি দল হাউস সাইড এ রুমের দিকে যাবে এবং অন্য দলটি বি রুমের দিকে যাবে। বি রুমের গল্পটি ছিল এরকম কিছু: এই জায়গায় সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে এবং তারপর সে নিজেও নিহত হয়। যাই হোক, এখন বিজয়, আলিনা এবং তাসু কক্ষ ক এর দিকে যায়, আর মীরা, শম্ভু এবং নারায়ণ কক্ষ খ এর দিকে যায়। নিয়ম অনুসারে প্রতিটি ঘরে কেবল একজন করে প্যান্টার প্রবেশ করতে পারত এবং বাকি 2জন বাইরে অপেক্ষা করতে হতো। আর এই পরিস্থিতিতে আলিনা এ রুমে যায় এবং মীরা বি রুমে যায়। এখানে ক্রু সদস্যরা টিভিতে আলিনাকে ভূত ইত্যাদি দেখায় এবং তারপর তাকে ভূতের অপারেশন ইত্যাদি অনুভব করায় এবং তারপর ইভিএফ মিটার চালু করা হয়, ফলে আলিনা ভয়ে চিৎকার করে এবং একই লোকেরা একটি নকল ভূত তৈরি করে এবং মীরাকেও দেখায়, যার কারণে মীরাও চিৎকার করে পালিয়ে যায়। আজকের টাস্কে প্রতিযোগীদের সম্মুখীনভাবে ক্রু সদস্যরা অনেক ভয় দেখিয়েছিল এবং তারা তাদের প্রতিক্রিয়ার ভালো ফুটেজ পেয়েছিল। এরপর টাস্ক ছিল 2, যা ছিল ট্রেজার হান্ট। এই টাস্কে তাদের দুটি দলে ভাগ করা হয়েছিল এবং এবার যে দলটি ব্যর্থ হবে সেই দল সরাসরি বাদ পড়বে। প্রতিযোগীদের একটি সূত্র দেওয়া হবে যা তাদের অনুসরণ করতে হবে এবং নতুন সূত্র খুঁজতে হবে এবং অবশ্যই গুপ্তধন খুঁজে পাবে। এখানে প্রথম দলে রয়েছে আলিনা শান। এবার নারায়ণ এবং তার দল প্রথম সূত্র অনুসারে তাৎক্ষণিক তাদের অনুসন্ধান শুরু করে, আর শম্ভু জঙ্গলে পাগলের মতো দৌড়াতে শুরু করে দেয়, যেখানে সে বড় রিসার্চ গাছের মতো দৌড়ায় এবং এই গাছ একটি ছোট দরজা ছিল। এর অর্থ হলো একটি ছোট মন্দিরের মতো কাঠামো, যদি সেখানে কিছু লগইন করা থাকে এবং শম্ভু মনে করে যে সেই সূত্রটি এর ভিতরেই আছে, তাহলে শম্ভু এই দরজাটি ভেঙে ফেলে এবং তা করার সাথে সাথেই ভিতর থেকে জোনাকি এবং কিছু অদ্ভুত জিনিস বেরিয়ে আসে, যা ব্যক্তিকে ভয় দেখায়। আমাদের মনে হচ্ছে যেন শম্ভুর আশেপাশে এমন কোনো সত্তা ছিল যা মুক্ত করা হয়েছিল এবং আলিনা জোরে চিৎকার করে এবং সবাইকে ডাকে। অন্য দলের সদস্যরা তৎক্ষণাৎ সেখানে আসে এবং এই মুহূর্ত গোপন কাজটি বন্ধ করা যায়। শম্ভু আহত হয়েছে এবং কারোরাও সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল বিরতি নেওয়া উচিত, যাতে সবাই বিশ্রাম নিতে পারে, অর্থাৎ পরের দিন কোনো শুটিং হবে না। এখন ছুটির রাতে শম্ভু এবং নারায়ণ মদ্যপান করেছে। এমন সময় নারায়ণ একটি অদ্ভুত আলো দেখতে পান এবং শম্ভু চেন্ডার শব্দ শুনতে পান। বেদা ভে চেন্ডার এক ধরনের ঢোল হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা দক্ষিণ অঞ্চলে একটি সাধারণ বাদ্যযন্ত্র। শম্ভু এবং নারায়ণ এই শব্দ এবং আলো অনুসরণ করে একই গাছে পৌঁছায় এবং সেখানে শম্ভু মাতাল অবস্থায় পাথরের উপর মদ ছুঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয় এবং তারপর প্রস্রাব করে শুরু করে। সবাই শম্ভুকে নিতে আসে, কিন্তু শম্ভু তাদের সাথে যায় না, বরং সে অন্যদের সাথে বাজে কথা বলতে শুরু করে। সবাই শম্ভুকে সেখান রেখে বাড়ির দিকে রওনা দেন। এই মুহূর্তে রমন ফুটেজ থামিয়ে আয়শার দিকে ডাকে। আয়শা যিনি একজন লোককাহিনী এবং নৃত্যবিজ্ঞানী বিশেষজ্ঞ ছিলেন, যিনি বলেন যে ব্রহ্মগৃহ এমন একটি স্থান যেখানে অনেক প্রাচীন আচার অনুষ্ঠান এবং সমাধিস্থল রয়েছে। এখানে গুহাচিত্র, পাথরের শিল্প এবং আফগান উপজাতি যুব বাসদের সমাধিস্তম্ভ রয়েছে। আয়শাজি বলছেন যে ব্রহ্মগিরি সম্পর্কে আরও জানার পরে তিনি রমনের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এরপর রমন আবার ফুটেজটি দেখা শুরু করেন, যেখানে 5 প্রতিযোগী এখন শম্ভু ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বিজয় শম্ভুকে খুঁজতে খুঁজতে বাইরে কুয়োর কাছে যায়। সেখানে এসে শম্ভুকে কুয়ার ভিতরে দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থায় পায়। হ্যাঁ বন্ধুরা, শম্ভু মারা গিয়েছিল এবং বাকিটা দেখো। আজ যেহেতু ছুটির দিন ছিল, ক্যামেরা রুমে মাত্র 2জন লোক ছিল এবং তারাও ক্যামেরার দিকে খুব একটা মনোযোগ দিচ্ছিল না। শম্ভুর ঘটনার পর 5 জন প্রতিযোগী খালাতে আলোর পিছনে রাতের ঘরে গোসলের বোয়ান্তের পায়ের ছাপ দেখতে পান। দৌড়াতে দৌড়াতে সে বয়লার রুমে পৌঁছায়, যেখানে জ্বলন্ত কয়লা তার উপর পড়ে এবং সেও মারা যায়। এইসবের মাঝে আমরা ক্যামেরার ক্রুদের 2জনকে হত্যা করতে দেখি, যার অর্থ এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে। এখন কেবল তাসু, মীরা, আলিনা এবং বিজয় অবশিষ্ট ছিল এবং তারা 4 জনই পাত্রের ভিতরে ছিল। মীরা রান্নাঘরে যায়, যেখানে একটি অদৃশ্য শক্তি তাকে আক্রমণ করে এবং মাইক্রোওয়েভ মাথা রেখে হত্যা করে। মীরার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং হঠাৎ নারায়ণ এখানে আসে। এটা স্পষ্ট যে নারায়ণ নয়, বরং তার ভূত, কারণ
এখন আমরা কয়েকদিন আগে নারায়ণকে মারা যেতে দেখেছি। নারায়ণ এখানে তার শেয়ার নিয়ে আসে, অদ্ভুতভাবে চলাফেরা করে। সে আলিনা এবং তাশুকে আক্রমণ করে, যার কারণে উভয় মেয়ে মারা যায়। একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি ছিলেন বিজয়, যে জলে পালিয়েছিল। আসলে আমরা জানতে পারি যে পরের দিন বিজয়কে এখান থেকে উদ্ধার করা হয়, কিন্তু তার মানসিক অবস্থা ভালো নয় এবং সে কোমায় আসে। এখন বন্ধুরা, যখন রমন এই পরিস্থিতি দেখছে, ক্লিউলি এমন একটি সত্তা দেখতে সক্ষম হন যা নারায়ণকে ধারণ করেন। যাই হোক, পরের দিন রমন আইসাচির সাথে দেখা করেন, যিনি ছিলেন সে ব্রহ্মগড়ির লোকের এক বিশেষ দেবীর পূজা করত, যিনি মূলত একটি প্রকৃতির পূজার এবং এটি এক ধরনের দ্রাবিড় ভূমি ছিল। বহু শত বছর আগে এই স্থানটি কোলো থানাডোর রাজাদের দ্বারা শাসিত ছিল এবং এই পলিকিরা দ্বীপটি কাম এবং প্রতিশোধের দেশ। 1775 তোরান ব্রহ্মগিরিতে একটি শক্তিশালী মন্দির রয়েছে। আর কুরুদ শাসন করত কুলশেখরন আর কুরুদ শাসন করত কুলশেখরন নামে এক জমিদারের। এখানে মুকিল নামে এক অতি সুন্দরী মেয়েও বাস করত। কুলশেখরন মতিলকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এবং সাধারণভাবে তিনি একজন নারী প্রেমী ছিলেন, কিন্তু মুশকিল সামনে তার পুরুষত্ব স্নান হয়ে গেছিল মুকিলকে আটকে রাখতে, যাতে অন্য কেউ তাকে দেখতে না পায়। কিন্তু মুকিল বছরে একবার থিয়াম উদযাপনের সময় বেরিয়ে আসতো। কুলশেখরনের মতে কুঞ্জামু নামে একজন লোক ছিল, যে নিম্ন বর্ণের মালয় ছিল এবং তাকে কখনোই কুলশেখরন প্রাসাদের কাছে আসতে দেওয়া হতো না। কিন্তু থিয়াম উৎসবের সময় কুঞ্জাম্বু দেবীর ভূমিকায় অভিনয় করতেন, কারণ শুধুমাত্র মালয়ানরাই এই আচার পালন করতে পারত। তাই সেই দিন তাকে প্রাসাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। থিয়াম উৎসবের সময় যখন কুঞ্জাম্বু প্রস্তুত হয়, মুকিল তার প্রতি আকৃষ্ট হয়। এমন উপস্থিতিতে মুকিল এবং কুঞ্জাম্বু ঘনিষ্ঠ হন এবং কুলশেখরন বাইরে থেকে এইসব দেখেন। এখন এত কিছু পরে যখন কুঞ্জাম্বু পরিবেশন করেন, তখন তার ঐশ্বরিক নৃত্য মাঝখানে থেমে যায়, কারণ সে ঘনিষ্ঠ হয়ে তার উপবাস ভেঙেছিল। ডিভাইস ড্যান্স বন্ধ হওয়ার গ্রামবাসীরা বিরক্ত হয়ে পড়েছিল এবং এখানে মজার বিষয় ছিল, মুকিল কুঞ্জাম্বুর প্রতি আকৃষ্ট ছিল না, বরং তার দেবী রূপে আগ্রহী হয়েছিল, অর্থাৎ যখন ডিটি তার উপর আসে। কুলশেখরন ইতিমধ্যে কুঞ্জাম্বুর কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং যখন কুঞ্জাম্বু অভিনয় করেছিলেন, তখন তিনি একজন সর্বপূজককে কুঞ্জাম্বুর বুকে একটি লোহার রড ঢুকিয়ে দিতে বাধ্য করেছিলেন, যার ফলে কুঞ্জাম্বুর মৃত্যু ঘটে। এবং সেই সময় তিনি মেটাফিজিক্যাল অবস্থায় ছিলেন, যার অর্থ হলো সম্পূর্ণরূপে মানুষ বা দেবী ছিলেন না। সেই দিনের পর থেকে ব্রহ্মগিরিতে অদ্ভুত ঘটনা শুরু হয়, যেমন ফসল নষ্ট হয়ে যাওয়া, মানুষ নিজেরাই মরে যাওয়া, জীবন ধারণ শেষ হয়ে যাওয়া ইত্যাদি। এমন পরিস্থিতিতে স্থানীয় এলাকার রাজা আসেন এবং সেই কিংবদন্তি পেরুমালয় অর্থাৎ দিব্য ওরাকলের সাহায্যে পেরুমালান কুঞ্জাম্বুর আত্মাকে একটি গুহায় আটকে রাখে। এবং বন্ধুরা, এটি সেই একটি জায়গা যেখানে একটি বড় গাছ ছিল। এটি এমন একটা সময় ছিল যা শম্ভু ঘোষণা করেছিলেন এবং কুম্ভুজকে বন্দী করার পর রাজা ব্রহ্মগিরিকে সভ্যতার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে কেউ ভুল করেও কুঞ্জাম্বুকে মুক্ত না করে। মূল কথা ছিল, ব্রহ্মগিরিতে এমনকি পশুরাও যেখানে যায় না, পাখিরাও এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে না। তারপর বহু বছর পর ব্রিটিশরা এই জায়গায় এসে কুলশেখরার বাড়ির জায়গা একটি যন্ত্র তৈরি করে। যাই হোক, ব্রিটিশরাও সেই রিসোয়ের গাছটির সাথে কোনো হস্তক্ষেপ করেনি। বৃদ্ধ আর্থার উইলিয়ামসের কি হয়েছিল তা আগেই বলেছি। তো বন্ধুরা, এইসব জানার পর রমন এবং আনা সিদ্ধান্ত নেন যে তাদের তদন্ত করা উচিত। ওরা ব্রহ্মগিরির যাবে এবং মেঘাও তাদের সাথে যাবে। পথে রমন ঘুমিয়ে পড়ে এবং আনা আর মেঘা কথা বলে। এখানে মেঘা বলে যে পারিবারিক কারণে রমন এবং মেঘার বিচ্ছেদ ঘটে, তবে মেঘা ক্লিওকেও সবকিছু বলে না। যাই হোক, তারা ব্রহ্মগিরির বাড়িতে পৌঁছায় এবং পুরো এলাকাটি অনুসন্ধান করে। এরপর তারা ক্যামেরার ইভিএম এবং অন্যান্য ক্যামেরা সেখানে নিয়ে আসে, তারা সরঞ্জাম ইত্যাদি সাজিয়ে রাখে। রমন এখানে একটি গোপন কক্ষ খুঁজে পায়, যা দেখে মনে হয় এটি মুশকিল কক্ষ হতে পারে, কারণ এই ঘরের ভিতরে ছায়ামুক্ত পোশাক এবং অলংকারগুলি একটি বাক্সে রাখা ছিল। রমন আরও বলেন, এখানে তিনটি সম্ভাবনা রয়েছে।
প্রথমত বিজয় সবাইকে হত্যা করার পরে চলে গেছে এবং এখন সে কোমায় আছে। দ্বিতীয়ত সম্ভাবনা দানবীয় অবস্থায়। তৃতীয় সম্ভাবনা হলো আঞ্চলিক অবশিষ্ট শক্তি। এখন যদি তোমরা দানবীয় অবস্থা বুঝতে পারো তাহলে আসুন আঞ্চলিক অবস্থা শক্তি সম্পর্কে কথা বলি। মূলত যে ব্যক্তি তার ইচ্ছা পূরণ না করে এই পৃথিবী ছেড়ে চলে যায়, অর্থাৎ যদি তার ইচ্ছা অপূর্ণ থাকে তবে সে আসলে এই পৃথিবী ছেড়ে যেতে সক্ষম হয় না, বরং অবশিষ্ট শক্তি আটকে যাওয়ার সাথে সাথে এই অবশিষ্ট শক্তি ছেড়ে দিতে যায়। এটি করার জন্য আমাদের তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং এই আচরণটি অনেক ধর্মেও করা হয়। এইসব বলার পর রমন ঘরের দরজায় একটি নূপুর ঝুলিয়ে দেয়। রমন এবং মেঘা যখন যাচ্ছিল তখন মেঘার সামনে একটি অদৃশ্য শক্তি আবির্ভাব হয়। এরপরে হঠাৎ করে অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয় এবং রোমন তাদের ছবি তোলার চেষ্টা করে। তারপর অডিও ডিভাইসগুলো ভ্যাপিক সিগন্যাল তুলতে শুরু করে এবং ঘড়ির আলো নিভে যায় এবং আয়না জেনারেটর চালু হয়। সে এটা করতে যায় এবং এরই মধ্যে মেঘা অনুভব করে যেন রোমন তার কাছ থেকে তাকে স্পর্শ করছে, কিন্তু বাস্তবে রোমন তার কাছ থেকে অনেক দূরে এবং এইসব ছিল সত্তার কাজ। হঠাৎ মেঘা হতবাক হয়ে যায় এবং অদ্ভুত কাজ করতে শুরু করে এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে। রমন তৎক্ষণাৎ ঘরের বাইরে গিয়ে খোঁজখবর নেয় এবং ততক্ষণে উন্মাদ মেঘা জ্ঞান ফিরে পায় এবং আন্নাকে আক্রমণ করে। রমন যদি সব সময় মতো এসে আন্নাকে নিয়ন্ত্রণ না করত তাহলে মেঘা আন্নাকে মেরে ফেলতে পারত। এই ঘটনার পর রমন মেঘাকে বেঁধে ফেলে আর সে নিজেই জিনিসপত্র খুঁজতে বের হয়। আর মেঘা জ্ঞান ফিরে আসে এবং আন্নার কাছে ক্ষমা চায় এবং দয়া করে ইত্যাদি বলে আন্নাকে তার হাত খুলে দিতে রাজি করায়। আন্নাও মেঘার কথায় প্রভাবিত হয়ে এবং তার সাথে মুখ খুলে কথা বলে। এরপর মেঘা বাইরে গিয়ে তার সমস্ত পোশাক খুলে রমনের কাছে পৌঁছায় এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। এখানে রমন আবার মেঘাকে নিয়ন্ত্রণ করে, তারপর তাকে তার পোশাক খুলে ফেলতে বাধ্য করে। সে এটি পরে আবার বেঁধে দেয় এবং তারপর আমরাও আরো কিছু অস্বাভাবিক ঘটনা দেখতে পাই, যেমন ঘড়ি থেকে অদ্ভুত কাকতালীয় পাখি বেরিয়ে আসা। তাই এই মুহূর্তে মেঘা জ্ঞান ফিরে পেল এবং সে বুঝতে পারলো যে এখন রমনকে ভোগ দখল করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে রমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং রাগে সে এই সত্তাকে চ্যালেঞ্জ করে। এই সত্তা রমনের সামনে টেবিলটি বাতাসে উড়িয়ে দেয়। তারপর রমন দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং জলাশয়ে মিশে যায়। কিছুক্ষণ পর রমন এটিকে পানিতে ভাসতে দেখা যায় এবং তারপর এই পানিটা থেকে বেরিয়ে আসে। আমরা তিনডে এবং আচার অনুষ্ঠানের শব্দ শুনতে পাই এবং রমন হেয়ামৃতে পোশাক পরতে শুরু করে, বিশেষ করে কুঞ্জাম্বুরের দেবের পোশাক। তারপর রমন বাইরে জীর্ণ অবস্থায় আগুন পুড়িয়ে থেয়াম পরিবেশন করে এবং মেঘা কোনোভাবেই আচার অনুষ্ঠানটি সম্পন্ন করতে সক্ষম হয়। সে নিজেকে মুক্ত করে। রমন আগুন ধরিয়ে দেওয়ার আগেই মেঘা তাকে থামায়। তারপর মেঘা রমনকে গাড়িতে তুলে নিয়ে এবং সেখান থেকে চলে যায়। এখন ঘরের ভিতরে রমন আঙ্কেল কণ্ঠস্বর শুনতে পায় এবং আমরা দেখতে পাই যে সে এখনো ঘরেই আছে। তারপর মেঘার ফোনে আয়েশার ঝির কাছ থেকে একটি ভয়েস নোট পায়, যেখানে বলা হয় যে তোমাদের যে কোনো মূল্যে ব্রহ্মগিরি ছেড়ে চলে যাওয়া উচিত এবং তোমাদের গবেষণা করা উচিত ইত্যাদি। ভুলেও করেও কীটের পূজা করো না, দীপক জ্বালাও না, কারণ এতে কুঞ্জাম্বুর আত্মা ফিরে আসবে এবং সে একটি তালাক। কিন্তু বন্ধুরা, আমরা জানি যে রমন পূজা করে এবং রিচুয়াল ইত্যাদি ইতিমধ্যেই করে। এই মুহূর্তে রমন হঠাৎ সেতুর উপর মেঘার গাড়ি থামায় এবং সে বেরিয়ে আসে এবং অদ্ভুত আচরণ শুরু করে, যা ইঙ্গিত দেয় যে সে কোনো মাতাল। মেঘা তাকে গাড়িতে তোলার চেষ্টা করে কিন্তু রমন ড্রাইভিং সিটে বসে পড়ে। সে মেঘার গাড়িতে বসে তাকে বাড়ি যেতে বলে, কিন্তু রমন বলে চলো বাড়ি যাই এবং গাড়িটাকে সেতু থেকে লাফিয়ে পানিতে ডুবিয়ে দেয়। হঠাৎ আমাদের বলা হয় যে মৃত্যুর সময় আত্মা মুক্ত হয় এবং সময় বিপরীত দিকে ভ্রমণ করে। রমন এখন এবং চিরকালের মধ্যে সময়ের মধ্যে দিয়ে বেশি বেড়ায়, কিন্তু রমন একা ছিল না, তার সাথে ছিল কুঞ্জাম্বুর অশুভ হত্যা। কাননের ভিতরে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু কুঞ্জাম্বু করোনা চাইছিল না, বরং সাক্ষী চাইছিল। কুঞ্জাম্বু বিশ্বাসঘাতকের কাছে প্রকাশ করতে চেয়েছিল কিভাবে উমিন দেবতাকে বোকা বানানো যায়। মূলত এই সব শেষ নয় বরং শুরু, যেখানে রমন গর্ভে শিশুটিকে জলে পোষ দিচ্ছে। তারপর থিয়াম মেকআপে থাকা একটি নগ্ন শিশু রমনের ঘড়িটি ধরে, যার হাতগুলি বিপরীত দিকে চলছে। শিশুটি এই ঘড়িটিকে নিয়ে পালিয়ে যায় এবং দৃশ্যটি জুম আউট হয়। এখন এই দৃশ্যটি একটি চিত্রকর্মের মতো দেখাচ্ছে, যা আমরা তৃতীয় অংশে আলোচনা করব এবং সিনেমাটি এখানেই শেষ হবে। তো বন্ধুরা, এটাই ছিল ভাতকান ছবির গল্প। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশনটা এই পর্যন্তই।
তো কেমন লাগলো এই মুভিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্টস করে জানাতে বলবেন না। কারণ আপনাদের একটা কমেন্টস আমাদের অনেক মোটিভেশন বাড়িয়ে দেয়। আমাদের ভিডিও তৈরি করার আরো অনুপ্রেরণা জাগায়। এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো একটা মুভি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।